প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশের উজানে বাঁধ দিয়েছে, বাঁধ দিচ্ছে, এটি একটি পুরনো খবর। বহু বছর ধরে বাংলাদেশের প্রথম শ্রেণীর মিডিয়াগুলোতে নিয়মিতভাবে আমরা এই ধরনের তথ্য এবং উপাত্ত পাচ্ছি। তো আজকের পর্বটি মূলত ভারত প্রধানত কোন কোন বাঁধগুলো বাংলাদেশের কোন কোন নদীর উপরে স্থাপন করেছে এবং এগুলোর বর্তমান অবস্থা কী, তার কিছু হালনাগাদ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে সচেতন নাগরিক হিসেবে আমরা ভবিষ্যতে পানিকে কেন্দ্র করে ভারতের সাথে যে কোনো ধরনের কূটনৈতিক আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখতে পারি এবং পানির ন্যায্য হিসাব আদায়ে অ্যামিকেবল প্রক্রিয়ায় কিভাবে আমরা সেটেলমেন্টে আসতে পারি, সেই বিষয়গুলো আজকের পর্বে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হবে। ভারত বাংলাদেশ সীমান্তে উজানে বহু বাঁধ এবং ব্যারেজ নির্মাণ করেছে, যার মধ্যে সবথেকে আলোচিত হল গঙ্গার উপর ফারাক্কা ব্যারেজ। এছাড়া ব্রহ্মপুত্র, বরাক, মুহুরী, পিয়াই এবং খোয়াই নদীর উপরেও বিভিন্ন বাঁধ এবং ব্যারেজ রয়েছে। মোটামুটি ৫৪টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে কয়েক ডজন নদীতে ভারত পানি নিয়ন্ত্রণের জন্য কাঠামো তৈরি করেছে। ফারাক্কা ব্যারেজ, এটি ১৯৭৫ সালে চালু হয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির প্রবাহ কমিয়ে দেয়, ফলে শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়। টিপাই মুখ বাঁধ, যা বরাক নদী এবং মণিপুরে অবস্থিত, এটি একটি পরিকল্পিত উচ্চ বাঁধ যা বাংলাদেশের হাওর এলাকায় প্রভাব ফেলছে। এ নিয়েও দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। ব্রহ্মপুত্র নদীর বাঁধসমূহ, ভারত ব্রহ্মপুত্রের উজানে একাধিক প্রকল্প নিয়েছে। ব্রহ্মপুত্র বাংলাদেশের শুষ্ক মৌসুমে প্রায় ৭০% পানি সরবরাহ করে, তাই এইসব বাঁধ বাংলাদেশের কৃষি এবং জীবিকার জন্য বড় ঝুঁকি। মুহুরী নদীর বেলুনিয়া ব্যারেজ বাংলাদেশের ফেনী অঞ্চলে পানির প্রবাহে প্রভাব ফেলছে। পিয়াই নদীর ব্যারেজ, যা সিলেট অঞ্চলে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে। খোয়াই নদীর সিটি ডিফেন্স বাঁধ বাংলাদেশের হবিগঞ্জ অঞ্চলে পানির প্রবাহে প্রভাব ফেলছে। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গিয়ে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক নদী শুকিয়ে যাওয়ায় নৌপথ অচল হয়ে যায়। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় দর্শক, বাংলাদেশের স্থলভাগ প্রায় সম্পূর্ণরূপে ৩ দিক থেকেই ভারত দ্বারা পরিবেষ্টিত এবং প্রকৃতির স্বাভাবিক নিয়মে উজান থেকে ভাটির দিকে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশের দিকেই অধিকাংশ নদীর আগমন। বাংলাদেশের মতো ভারতের জনসংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি জমিতে, বিশেষ করে ফসলি জমিতে পানির চাহিদা তাদেরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করবে এই পানির প্রবাহ আগে নিজেরা নিয়ন্ত্রণ করে নিজেদের অভাবটা পূরণ করে তারপরে বাকিটুকু বাংলাদেশে দেওয়ার জন্য। তবে আমাদের কনসার্ন হলো তাদের এই চিন্তায় বাংলাদেশের প্রতি যেন কোনো বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি না থাকে। তাই বাংলাদেশ সরকার, বাংলাদেশের সুশীল সমাজ এবং বাংলাদেশের মিডিয়াকে এই বিষয়ে ঐক্যমত্য হতে হবে এবং এগিয়ে আসতে হবে যে ভারতের সাথে পানির ন্যায্য হিসা আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের নমনীয় ভাব প্রদর্শন করা যাবে না, আবার অতিমাত্রায় উগ্র আচরণও করা যাবে না, কারণ কোনোটিই আসলে ভালো নয় এবং আমাদের জন্য মঙ্গলজনক কোনো কিছু বয়ে নিয়ে আসবে না। চরমপন্থীও নয়, নরমপন্থীও নয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে মধ্যম পন্থা। আমরা মধ্যম পন্থা অনুসরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যে সফলতা আনা সম্ভব, তা কখনোই উগ্রপন্থা অবলম্বনের মাধ্যমে আনা সম্ভব নয়। তবে ভরা মৌসুমে বন্যা ঠেকানোর জন্য এবং অতিপ্লাবন ঠেকানোর জন্য বাংলাদেশের আসলে কি কি করণীয় তা নতুনভাবে ভেবে দেখা প্রয়োজন। বাংলাদেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এই বিষয়গুলোতে কথা বলার জন্য, গঠনমূলক সমালোচনা এবং চিন্তা ভাবনার জন্য। তারা বাংলাদেশের প্রকৌশল সেক্টরকেও নেতৃত্ব দিবে। বাংলাদেশের রাজনীতিতে তারা যেভাবে এগিয়ে এসেছে, ঠিক একইভাবে আর্থসামাজিক প্রেক্ষাপট এবং অর্থনীতির ক্ষেত্রেও তাদেরকে এগিয়ে আসতে হবে এবং সম্মুখ সারিতে থেকে রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে প্রকৌশল খাতে তরুণ সমাজের অবদান অত্যন্ত প্রয়োজনীয়। কৌশল বিশ্ববিদ্যালয়গুলোতেও শুধুমাত্র গদ-বাঁধা কোর্স কমপ্লিটের পিছনে নজর দিলে হবে না, সেই সাথে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে অ্যাডাপটিভ টেকনোলজি কিভাবে আমরা অর্জন করতে পারি সেদিকেও নজর দিতে হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য একটি বার্তা:
তোমরা যারা প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার গড়তে চাও, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বেস্ট মেন্টরশিপ, গাইডেন্স এবং বেস্ট হাউস টিউটর পেতে ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করো। প্রকৌশলী আহসান।